জঙ্গলের মাঝে আছে এক অদ্ভুত বাড়ি, যেই বাড়িতে রাতের অন্ধকার তো দূরের কথা, দিনের আলোতেও কেউ যাওয়ার সাহস করে না। কারণ সবাই বলে এই বাড়িতে যে একবার যায় সে নাকি আর জীবিত ফেরে না। এমনই এক অভিশপ্ত বাড়িতে জন্ম হয় ছোট্ট এক শিশুর। তার জন্মের পর থেকে গ্রামে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনা। সবাই বিশ্বাস করতে শুরু করে শত বছরের পুরনো এক অভিশাপ হয়তো আবারও ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এটা শুধুমাত্র অভিশাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো রহস্য, নাকি এই সব নিছক গুজব? তবে এই সব প্রশ্নের মাঝে এই বাড়ির বউ লীলা পড়ে যায় দ্বিধায়। কারণ একদিকে তার রহস্যময়ী শাশুড়ি আর অপরদিকে তার আদরের সন্তান। সে ঠিক বুঝে উঠতে পারে না এই বাড়ির রহস্য তার ছেলেকেই গিলে খাবে না তো। তাই সত্যর কাছাকাছি যতই যাওয়া হয় ততই বাড়তে থাকে বিপদ। প্রতিটা উত্তর জন্ম দেয় নতুন রহস্যের, আর প্রতিটা রহস্য সবাইকে টেনে নিয়ে যায় এমন এক অন্ধকারের দিকে যেখান থেকে ফিরে আসা এত সহজ না। আসলে কি রহস্য এই বাড়ির, আর সবাই কেনই বা এই বাড়িকে এত ভয় পায়? আসলেই কি তাহলে লীলার ছেলে অভিশপ্ত? এমনই শ্বাসরুদ্ধকর সাসপেন্স, অকল্পনীয় কিছু টুইস্ট আর গা হিম করা হরর মিস্ট্রি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ মুত্তাশি, যার অর্থ দাদিমা। তবে শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কে এখানে শিকার আর কেই বা আসল শিকারী। ঘন জঙ্গলের মাঝে বেশ পুরনো একটা বাড়ি। গভীর রাত হয়ে গেছে, তবুও কোথা থেকে যেন খসখস শব্দ আসছে। শব্দে হঠাৎ ঘুমন্ত লীলার ঘুম ভাঙতেই সে জানলা থেকে উঁকি দিতেই দেখে একটা বেজি শুকনো পাতার উপর থেকে হাঁটছে। লীলা হারিকেন নিয়ে সেখানে যেতেই যাবে, তখনই গাছের আড়াল থেকে তীর ছুঁড়ে রাজাত সেই বেজিকে মেরে ফেলে। এত রাতে লীলাকে এখানে দেখে রাজাত রেগে বলে, তুমি এখানে কেন? যাও গিয়ে ঘুমাও। রাজাত সেই বেজি তুলে রান্নাঘরে নিয়ে কাটতে শুরু করলে লীলা কৌতূহল বশত দেখতে থাকে। রাজাত সেই বেজির মাংস টুকরো টুকরো করে পাতা দিয়ে মুড়ে নেয়। এরপর চালের বস্তা থেকে ড্রিঙ্কসের বোতল নিয়ে পাশে ঝুলানো ব্যাগে করে সেগুলো নিয়ে চিলেকোঠা সিঁড়ি বেয়ে উপরের রুমে যায়। উপরের রুম থেকে তখন এক বয়স্ক মহিলাকে বিড়বিড় করে কথা বলতে শোনা যায়। সে বলছে, সোমেশ্বরী, তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপরে কথা বলিস? আমি এই কিংকিনি কাদুর রানী, এটা আমার জঙ্গল, তুই ভুলেও কখনো এখানে পা রাখবি না। কৌতূহল বশত লীলাও সিঁড়ি বেয়ে উঠে ঘরের মধ্যে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। রাজাত আলো নিয়ে রুমে এগোতেই দেখে সাদা লম্বা চুল মেঝেতে ফেলে মা আপন মনে বকেই যাচ্ছে। রাজাত হারিকেন ঝুলিয়ে হঠাৎই তার মায়ের সাদা চুল কাঁধে তুলে নেয়। কাঁচা মাংসের গন্ধে তার মা ছটফট শুরু করে দেয়। ছোট এক জানালার ফাঁকা থেকে শাশুড়িকে এভাবে কাঁচা মাংস খেতে দেখে লীলার একদম বমি চলে আসে। সাথে সাথেই তার শাশুড়ির বিভৎস নজরে লীলার দিকে তাকিয়ে তার নাম ধরে ডাকতেই লীলা ভয়ে আটকে ওঠে, পা ফসকে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তাহলে কি আজই এই বাড়িতে লীলার শেষ দিন? গল্প চলে আসে কয়েকদিন আগে। লীলা বাবা আর তার দুই বোনের সাথে গরুর গাড়ি করে পাশের গ্রাম থেকে এখানে আসে। চোখে মুখে লাজুক হাসি আর মনে হাজারো জল্পনা কল্পনা, কারণ আজ রাজানের সাথে তার বিয়ে। গাড়ি নামিয়ে দিতেই সবাই জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে আশেপাশে কোনো লোকালয় নেই, চারিদিকে শুধু বন আর বন। দুই বোনের খুব চিন্তা হয়, তাই বাবাকে বলে, আমরা আমাদের বোনকে এমন একটা জঙ্গলে ফেলে কিভাবে যাব? বাবা চুপ করে থাকলে লীলা বলে, এতে বাবার কি দোষ? রাজানকে বিয়ে করার সিদ্ধান্ত তো আমার নিজের, তোরা শুধু মন দিয়ে পড়ালেখা কর, ব্যাস। বাবা মন খারাপ করে বলে, দেখ, আমাদের আর্থিক অবস্থা ভালো না, এই জন্যই কি তুই এই বিয়েতে রাজি হয়েছিস? তোকে আমরা এখানে কিভাবে ফেলে যাব? বলেই মন খারাপ করে হাঁটতে থাকে। জঙ্গলের ঠিক মাঝখানে কালো পোশাকে থাকা এক বামুন তান্ত্রিক হাড়িতে কিছু চাপিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, একটু পরেই পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে, সেই সময় তোমাকে বিয়ে করতে হবে। মেয়েপক্ষ এখনো আসেনি কেন? রাজাত নাকে কিছুর ঘ্রাণ আর কানে নুপুরের শব্দ পেয়ে বলে, তারা এক্ষুনি পৌঁছে যাবে। বেশ অনেকটা হাঁটার পর লীলার বাবা লক্ষ্য করে একটা সাইনবোর্ডে লেখা মাল্লিকা কাবু। কিছুক্ষণের মধ্যেই তারা রাজার কাছে পৌঁছালে তান্ত্রিক বলে, এখনই সূর্যগ্রহণ শুরু হবে, এর মধ্যেই বিয়ে শেষ করতে হবে। বাবা এমন অদ্ভুত নিয়ম
শুনে এর কারণ জিজ্ঞেস করলেই রাজাত বলে, এটা আসলে আমাদের বংশের পরম্পরা। এই যে মূর্তিটা দেখছেন, ওটা আমার বাবা মল্লিকানের মূর্তি। আমার ইচ্ছা ছিল তার সামনে বিয়েটা করার, তাই সবাইকে এখানে ডেকেছি। বাবা জিজ্ঞেস করে, তোমার মা আসেনি কেন? রাজাত জানায় তার মা অসুস্থ, এই অবস্থায় জঙ্গলে হাঁটতে পারবে না, তাই নিয়ে আসিনি। এসব শুনে বিয়েতে বাবার মন না মানলেও মেয়ের মুখের হাসি দেখে সে অনেকটা বাধ্য হয়েই রাজি হয়। সাথে সাথেই সূর্যগ্রহণ শুরু হলে চারিপাশ অন্ধকার হয়ে যায়। তান্ত্রিক মঙ্গলসূত্র দিতেই রাজাত সেটা পরিয়ে দেয়। দুই বোন মিলে মন্ত্র পড়া পানি লীলার মাথায় ঢেলে দেওয়ার পর রাজাত লীলার কপালে সিঁদুর দিয়ে আজীবনের জন্য নিজের করে নেয়। রাজাত এক ব্যাগ টাকা লীলার বাবাকে দিয়ে বলে, সূর্যগ্রহণ শেষ হওয়ার পরেই বন থেকে বের হবেন। দুই বোনকে মন দিয়ে পড়ালেখা করতে বলে, আর কোনো সাহায্য লাগলে তারা যেন রাজাতকে জানায় সেটাও জানিয়ে দেয়। বাবা মন খারাপ করে দুই বোনকে নিয়ে চলে যায়। রাজাত তখন লীলাকে নিয়ে হাঁটতে শুরু করে। তবে লীলা যেতেই আগুনটা কেন যেন একা একাই নিভে যায়। সূর্যগ্রহণ শেষ হতেই জঙ্গল থেকে বের হয়ে রাজাত তার স্কুটিতে করে লীলাকে তাদের আদি পুরুষের বাড়িতে আনে। বাড়িতে পা রাখতেই লীলার কেমন যেন ভয় ভয় করতে থাকে। বাসার ভিতরে এসে রাজাত হারিকেন জ্বালাতেই লীলা জিজ্ঞেস করে, মা কোথায়? তাকে তো দেখছি না। রাজাত জানায় সে তো উপরে থাকে, আজ বেশ অসুস্থ, তো আমরা কাল তার সাথে দেখা করব। আজ থেকে তুমি এই বাড়ির সব সামলাবে। লীলা বেশ খুশি হয়ে যায়। আর এরপরেই গভীর রাতে যখন তার ঘুম ভাঙে, সে তার শাশুড়িকে কাঁচা মাংস খেতে দেখে। তারপরেই সে পড়ে যায়। শাশুড়ির ভয়ানক চাহনির কথা মনে পড়তেই লীলা লাফিয়ে ঘুম থেকে ওঠে। রাজাত তখন পরম যত্নে তার কপালে বনজি ওষুধ দিচ্ছিল। লীলাকে এভাবে ঘাবড়াতে দেখে রাজাত বলে, তোমাকে তো আগেই বলেছিলাম মায়ের কাছে একা কখনো যাবে না। মা আসলে বেশ অসুস্থ। যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম সেদিনও তো বলেছিলাম আমার মা বেশ অদ্ভুত স্বভাবের। লীলা বলে, তা তো বলেছিলে, কিন্তু সে বেজির কাঁচা মাংস কিভাবে খায়? আমার তো দেখেই বমি চলে আসছিল। রাজাত বেশ ইতস্তত করে বলে, আসলে এটাও আমি বলতে চেয়েছিলাম, কিন্তু কি যে মনে করবে তাই বলিনি। মা একটু অদ্ভুত, বেজির কাঁচা মাংস আর ওই একই ব্র্যান্ডের ড্রিঙ্কস ছাড়া সে কিছুই খায় না। আবার ওই একই রঙের জামা ছাড়া সে কিছুই পরে না। আসলে মা একসময় এই এলাকার সবচেয়ে বড় জাদুকর ছিল। হয়তো কালো জাদুর চর্চা করতে করতে তার স্বভাব আর অভ্যাস এমন হয়ে গেছে। আমি যখন খুব ছোট ছিলাম মা আমাকে জাদুবিদ্যা শিখিয়েছিল। এখনো আমি কারোর বাসার সমস্যা সমাধান করতে জাদুবিদ্যার প্রয়োগ করলে সবাই বলে আমি নাকি একদম আমার মায়ের মতো। তবে তুমি খবরদার মায়ের কাছে একা কখনো যাবে না। লীলা বাধ্য স্ত্রীর মতো হ্যাঁ বলে। পরের দিন সকালে উঠান কুয়ানোর সময় ঝাড়ুর মাথায় সাদা পাকা চুলের গুচ্ছ দেখে লীলার মনে হয় এটা হয়তো তার শাশুড়ির চুল। লীলার রহস্যময় শাশুড়ি তখন নিজের মনে গুনগুনিয়ে গান গাচ্ছে আর মাথা নাচাচ্ছে, যেন সে খুব আনন্দে আছে। লীলা কিছুক্ষণ পর রাজাতের কাছে এসে দেখে রাজাত তীরে ধার দিচ্ছে। লীলা জানায় বাসায় কাঁচা সবজি নেই, তাই সে বাজার থেকে আনতে যাবে। রাজাত বলে আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু লীলা রাজাতকে থামিয়ে বলে সেই যাবে আর এই বাহানায় আশেপাশে ঘুরেও দেখে আসবে। রাজাত হাসি মুখে রাজি হলেও লীলাকে সতর্ক করে দেয় যেন সে আশেপাশের লোকের কথায় কান না দেয়, কারণ ওরা সব সময় তাদের পরিবারকে নিয়ে আজে বাজে কথা বলতেই থাকে। লীলা বাজার থেকে ফেরার পথে লীলার সাথে দেখা হয় এই গ্রামের ফুল বিক্রি করা এক মহিলার সাথে। লীলা মহিলা থেকে ফুল কিনতে চাইলে মহিলাটা কেমন ভাবে যেন লীলাকে দেখে বলে, তুমি তো রাজাতের স্ত্রী তাই না? তা বিয়ের আগে এই বাড়ি সম্পর্কে খোঁজ নাওনি? জানো এই গ্রামের কেউ ওই বাড়ির আশেপাশেও যায় না। গত 10 বছরে এই গ্রামের কোনো মহিলা গর্ভবতী হতে পারেনি। এমনকি কোনো গর্ভবতী মহিলা এই গ্রামে আসলে হয়তো সেই মহিলা মারা যায়, নয়তো তার বাচ্চা মারা যায়, আর না হলে সে একদম গায়েব হয়ে যায়। তুমি এখানে আসার আগে তোমাদের বাসা থেকে কিছু দূরে মুরলি থাকতো। তার স্ত্রী প্রভা তখন গর্ভবতী। সবার মানা সত্ত্বেও প্রভা ওই বাড়ির মধ্যে ওষুধি গাছ আনতে চায়। গাছটা টেনে তুলতেই তোমার শাশুড়ির সাদা চুল তার হাতে এত শক্ত করে পেঁচিয়ে যায় যে বেচারির নাক দিয়ে রক্ত পড়তে পড়তে সে সেখানেই মারা যায়। প্রাণপ্রিয় স্ত্রী আর সন্তানকে হারিয়ে মুরলি দুজন গ্রামবাসীকে নিয়ে রাজাতের মাকে মারতে যায়, কারণ সেদিন রাজাত তার বাসায় ছিল না। তবে মুরলি একা ভেতরে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। বাকিরা বাইরে আটকে ওঠে। মুরলি বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। তখনই সারা বাড়িতে রাজাতের মায়ের চিৎকার
চিৎকার শোনা যায়। বাকিরা পালিয়ে গেলেও মুরলিকে কালো এক ছায়া গ্রাস করে নেয়। কিছুক্ষণ পর অদ্ভুত এক ঘর দেখা যায়, যেখানে অনেকগুলো কাঠের পুতুল সিলিং এর সাথে ঝুলছে। তারই মাঝে একটা পুতুল ঠিক মুরলির মতো দেখতে। তাহলে কি মুরলি এখন ওই কাঠের পুতুলে বন্দী? তবে এরপর আর মুরলিকে কখনো দেখা যায়নি। লীলার সেই ফুল বলের কথা মতো অদ্ভুত সেই ঘরে আসতেই খেয়াল করে সত্যি সত্যি ওই ঘর জুড়ে পুতুল ঝুলানো, যেমনটা কালো জাদুতে করা হয়। সেগুলো পেরিয়ে সামনে আসতেই আচমকায় আয়নায় সাদা চুলের এলোমেলো অবস্থায় তার শাশুড়িকে দেখে লীলা একদম আটকে ওঠে। পেছন থেকে রাজার ডাক দিতেই লীলা একদম কেঁপে ওঠে। রাজা জিজ্ঞেস করে, ভয় পেয়েছো? লীলার সামনে তাকিয়ে দেখে আয়নাতে কিছুই নেই। রাজাত বলে, এসব যা দেখছো সবকিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই পুতুলগুলোর মধ্যে আত্মাদেরকে ডাকা হয়। আগে আমার মা করতো, এখন আমি করি। প্রথম দিকে এসব করতে চেয়েছিলাম না, কিন্তু যখন টাকার দরকার পড়ে তখন করতে বাধ্য হই। জানো, তুমি যদি এর একটা পুতুলে স্পর্শ করো তাহলে তোমাকে ধনিয়া পাতার পানি দিয়ে হাত ধুতে হবে। এসব শুনে লীলার শরীর শিউরে ওঠে। তবুও সে ভান ধরে যে সে একদম ঠিক আছে। ভুতুরে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে দুজনে হেঁটে চলেছে। ঘরের ভিতর থেকে লীলার শাশুড়ি শাকচুন্নির মতো লম্বা লম্বা নখ দিয়ে জানালা ধরে লীলা আর রাজাতকে কেমন ভাবে যেন দেখতে থাকে। হঠাৎ লীলা মাথা ঘুরে পড়ে গেলেই সেই ফুল বিক্রেতা তাকে সাহায্যের জন্য দৌড়ে এসে লীলাকে দেখে বলে, লীলা মা হতে চলেছে। বাচ্চা আসার খুশিতে লীলা আর রাজাত অনেক খুশি হয়ে যায়। মহিলাটি বেশ অবাক হয়ে বলে, দীর্ঘ 10 বছর পর প্রথম এই গ্রামে কেউ মা হবে। জানালা থেকে এসব শুনে লীলার শাশুড়ি তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে। তাহলে কি এসব তার ষড়যন্ত্র? লীলা আর রাজাত খুশি মনে রাজাতের মাকে দাদি হওয়ার খবর দিলে রাজাতের মা টিটকারি করে বলে, বোকা ছেলে, এই অনর্থক জন্ম দিয়ে কি হবে? নিজের মতো আরো একটা অপদার্থকে পৃথিবীতে আনতে চাচ্ছিস? এসব শুনে লীলা রেগে চলে যায়। রাজা ঝাড়ি দিয়ে বলে, তোমার কথা মতোই তো আমি লীলাকে বিয়ে করেছিলাম, আর এখন তুমি এসব বলছো? কিন্তু মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না বুঝে রাজাত রেগে বের হয়ে যায়। রুমে ফিরে লীলা কান্না করতে থাকে। রাজাত সান্ত্বনা দিয়ে বলে, মায়ের কথায় কান দিও না। লীলা বলে, এই গ্রাম আর এই বাড়ির অভিশাপের কথা অনেক শুনেছি। আমাদের বাচ্চা না হওয়া পর্যন্ত আমরা অন্য কোথাও গিয়ে থাকি। রাজাত বুঝিয়ে বলে, এসব তো মানুষের ছড়ানো গুজব ছাড়া আর কিছুই না। লীলা জিজ্ঞেস করে, তাহলে ওই মহিলা কেন বলল বহু বছর পর আমি প্রথম মা হব? রাজাত বলে, দেখো, আমি মাকে একা রেখে যেতে পারবো না। বিয়ের আগেই তোমাকে আমি সব বলেছিলাম। একটু সময় দাও, মাকে বোঝার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। স্বামীর কথা মতো লীলা তার শাকচুন্নির মতো শাশুড়ির সেবা করতে যায়। তার উস্কো খুস্কো চুলগুলোকে আছড়ে বেঁধে দেয়। লীলারও ধীরে ধীরে এই ডাইনিকে ভালো লাগতে শুরু করে। স্বামীর সাথে ছোট ছোট খুনসুটি করে সুখেই তার সংসার কাটছে। একদিন কাপড় ভাঁজ করে আলমারিতে রাখতে গেলেই ভেতর থেকে চামড়ায় মোড়ানো এক নথি হঠাৎ নিচে পড়ে যায়। লীলা সেটা খুলে কিছু মন্ত্র দেখতেই সেটা পড়ার চেষ্টা করে, কিন্তু এসব কিছু বুঝতে পারবে না বলে সে আবার রেখে দেয়। তাই তেমন একটা গুরুত্ব না দিয়ে রান্না করতে যায়। হঠাৎ লীলার শাশুড়ি লীলাকে ডাক দিতে লীলা কেন যেন ভয়ে আটকে ওঠে। তার শাশুড়ি জোরে চিৎকার দিয়ে ড্রিঙ্কস চাইলে ভয়ে লীলার হাত কেটে রক্ত বের হয়। এটা আবার তার ডাইনি শাশুড়ি টের পেয়ে যায়। লীলা ভয়ে ভয়ে ড্রিঙ্কস এর বোতল নিয়ে আসলে রাজাতের মা আচমকায় লীলাকে টেনে বসালে লীলা ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। লীলার সেই কাটা আঙ্গুল ধরে হঠাৎই রক্তের স্বাদ নিয়ে কেমন যেন শয়তানের মতো তাকায়। সাথে সাথেই শ্রীধার নামের একজন অস্থির হয়ে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। রাজাতের মা বলে, তোর রক্ত একদম শুদ্ধ, এটা তো একটা শক্তি, তুই সন্তান জন্ম দিবি। লীলা ভয়ে সেখানে আর এক মুহূর্ত না থেকে দৌড়ে নিচে চলে আসে। নিচে এসে খেয়াল করে তার আঙ্গুলের কাটা একদম ঠিক হয়ে গেছে। অদ্ভুত এই দৃশ্য দেখে লীলা বেশ অবাক হয়ে যায়। এদিকে শ্রীধার কিছুতেই তার অস্থিরতা আর মাথা ব্যথা কমাতে পারছে না। লীলা রাজাতের কাছে এসে বলে, একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবে না তো? এই গ্রামে তোমার মায়ের মতো আর কেউ নেই কেন? রাজাত বলে, দেখো, আগেই বলেছি গ্রামবাসী মন গড়া গল্প বানায়। আমাদের পরিবারের কাজই ছিল অশুভ আত্মাকে ধরে রাখা, তাই তোমাকেও বলবো ওদের কথায় কান না দিতে। মা অসুস্থ হওয়ায় ওরা এসব গুজব রটিয়ে বেড়ায়। বিকালের দিকে লীলা তার শাশুড়িকে চুপচাপ খাবার দিতে গেলে লক্ষ্য করে সে একা একা কার সাথে যেন কথা বলছে। লীলা কোনো রকমের খাবার রাখতে গেলেই তার শাশুড়ি কেমন ভাবে যেন তাকিয়ে পড়ে। সাথে সাথেই এক দমকা হাওয়া বয়ে যায়। লীলা ভয়ে একদম আটকে ওঠে। রাজাত মায়ের জন্য ড্রিঙ্কস কিনে ফেরার পথে মাঝ রাস্তায় গাড়িতে বসে শ্রীধার হঠাৎ রাজাতকে ডাকে। রাজাত জিজ্ঞেস করে, আপনি কে? শ্রীধার রাজাতকে ড্রিঙ্কস এগিয়ে দিলে রাজাত জানায় সে এসব পান করে না। শ্রীধার জিজ্ঞেস করে, তাহলে ব্যাগে করে কার জন্য নিয়ে যাচ্ছ? মায়ের জন্য। তোমার মা আর আমি একই ব্রান্ড ব্যবহার করি, তুমি কি এখনো বুঝতে পারোনি আমি কে? রাজাত হতভম্ব হয়ে বলে, না। শ্রীধার বলে, আমরা অনেক কাছের আত্মীয়, তোমার বড় ভাই। তোমার বাবা মহা
মহাতান্ত্রিক সোমেশ্বরীর ছেলে না? আমি শ্রীধার, সেই সোমেশ্বরীর মেয়ে আইলিয়ার ছেলে, মানে আমি তোমার ফুফাতো ভাই। রাজাত হতবাক হয়ে বলে, আমি এমন কারোর নাম তো শুনিনি। শ্রীধার বলে, তুমি কান্তির ছেলে, এই জন্য ও তোমাকে কিছু বলেনি। রাজাত চুপচাপ দাঁড়িয়ে থাকে। শ্রীধার বলে, তুমি কি চাও না যে রাক্ষস তোমার বাবা এবং আমাদের পুরো বংশকে শেষ করে দিয়েছে তাকে নিঃশেষ করে দিতে, তোমার মায়ের দুর্গ আর তার দাসত্ব থেকে মুক্ত হতে? রাজাত জিজ্ঞেস করে, তুমি আমার মাকে রাক্ষস বলছো? শ্রীধার হেসে বলে, তোমার মায়ের কাছে তুমি একটা শক্তিশালী পেয়াদা মাত্র, যে তার সব কথা কিছু না ভেবেই মানে। এটা আজও তুমি বুঝতে পারোনি? সে কি তোমাকে লীলাকে বিয়ে করতে বলেনি? সে চেয়েছে তার বংশে আরো কিছু শক্তির যোগান দিতে, আর এখনই তার উপযুক্ত সময়। সে একজন যোগ্য নারী চায় যে আসুরা নামের দেব গোত্রে জন্ম নিয়েছে। রাজাত এসবের কিছুই বুঝতে পারে না। এই জঙ্গলের আগামী অমাবস্যায় আরেক রাক্ষস জন্ম নিবে, যার উদ্দেশ্য হবে তার শক্তি রূপান্তর করা আর এই যুগকে ধ্বংস করা। রাজাত এসব বিশ্বাস না করে চলে যেতে গেলেই শ্রীধার তাকে ডেকে বলে, তোমার স্ত্রী আর অনাগত বাচ্চাকে কি বাঁচাতে চাও? যদি বাঁচাতে চাও তাহলে তোমার মাকে চুলের বেনি দিয়ে ফাঁস দিয়ে মারতে হবে। রাজাত শ্রীধারের কথাকে পাত্তা না দিয়েই চলে যায়। লীলা কাপড় ধোয়ার সময় কেমন যেন পেটে ব্যথা অনুভব করে। হঠাৎ তার এতই ব্যথা হয় যে হাঁটতেও পারে না। রাজাতকে চিৎকার করে ডাক দিলে রাজাত দৌড়ে এসে দেখে লীলা মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে, তার পা বেয়ে রক্ত পড়ে যাচ্ছে। ভেতরে রাজাতের মা খুশিতে বেনি ঘুরাচ্ছে, যেন সে এটাই চেয়েছিল। তাহলে কি রাজাতের বাচ্চাকে তার মাই মেরে ফেললো? বাচ্চা এভাবে নষ্ট হয়ে যাওয়ায় লীলা তার অনাগত বাচ্চার জন্য বানানো জামা আঁকড়ে ধরে অঝরে কান্না করতে থাকে। রাজাতের মা তখন রাজাতকে ডাকে। রাজাতকে এভাবে মনমরা দেখে মা হেসে হেসে বলে, মন খারাপ করিস না, এমন তো হয়েই থাকে। আমার পরিবার খুব শীঘ্রই বাচ্চার মুখ দেখবে। রাজাত বেশ খুশি হয়ে জিজ্ঞেস করে, সত্যিই কি এমন হবে? মা বলে, হ্যাঁ, তুই শুধুমাত্র ওকে খুশি রাখবি। রাজাত খুশিতে লীলাকে গিয়ে জানাতেই লীলা জিজ্ঞেস করে, নতুন বাচ্চা আসবে তাই বলে যাকে হারিয়েছি তাকে হারানোর কষ্ট ভুলে যাব? রাজাত মন খারাপ করে কোনো উত্তর না দিয়েই চলে যায়। লীলা তেরে তার শাশুড়ির কাছে গেলেই শাশুড়ি বলে, রাজাত তো জানিয়েছে তোরা আবার বাচ্চার মুখ দেখবি, চিন্তা করিস না, তোর এবার ছেলে হবে, একদম সুস্থ হবে। লীলা জিজ্ঞেস করে, এই গ্রামে মেয়েদের বাচ্চা কেন হয় না? আসলে কি এই গ্রামে কোনো অভিশাপ আছে? শাশুড়ি জিজ্ঞেস করে, তুমি ওই অভিশাপ সম্পর্কে জানতে চাচ্ছ নাকি মা হতে চাও? লীলা এবার চুপ করে থাকে। শাশুড়ি তার এক হাত লীলার কোমরে দিয়ে আচমকা টান মারে। লীলার বেশ অস্বস্তি লাগে। আরেক হাত লীলার পেটে দিয়ে কান পেতে বলে, তোর থেকেই শুরু হবে। তুই একবার গর্ভবতী হলে তারপর গ্রামের বাকিরাও গর্ভবতী হবে, বলেই জোরে জোরে হাসতে থাকে। রাতে লীলা একাই ঘুমিয়ে আছে। উপরে তার শাশুড়ি কিসের যেন পূজা শুরু করে। ছোট এক পাত্র থেকে পানি ঢাললে ঘুমের মধ্যে অলৌকিক ভাবেই লীলার তৃষ্ণা পায়। লীলা মুখের ভঙ্গি এমন করে যেন সে সেই পানি পান করছে। হঠাৎই লীলার ব্যথায় ছটফট করতে থাকে। তার হাত পা যেন কেমন বাঁকিয়ে শূন্যে ভাসা শুরু করে। তাকাতেই দেখে দেয়ালে কালো এক রাক্ষসের ছায়া। ছায়াটা আচমকা দরজা দিয়ে পালালেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। লীলা এমন ভয়ানক আর অদ্ভুত স্বপ্নের মানে ঠিক বুঝে উঠতে পারে না। সকালে কাজ করার সময় লীলা খেয়াল করে ওয়াশরুমের দরজার উপরে একটা বেজি। বেজিকে তাড়া দিতেই সেটা তো চলে যায়, কিন্তু আয়নায় তাকাতেই লক্ষ্য করে লীলার মুখে রক্ত। সে পাতায় রাখা বেজির কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। বিভৎস এই দৃশ্য দেখে লীলার গা গিনগিন করে ওঠে। হঠাৎই লীলার গলার চামড়া, হাতের চামড়া কেমন যেন সাপের মতো কুচকে আসে। লীলা কিছুই বুঝতে পারে না। সাথে সাথেই লীলা বমি করে দেয়। শাশুড়ির সাপ জানালা থেকে দেখে কিছু একটা বুঝে মুচকি হাসে। লীলা হাতে মুখে পানি দিয়ে ফ্রেশ হতেই তার শাশুড়ি তাকে ডাকে। লীলা রান্নাঘরে এসে ড্রিঙ্কসের বোতল আর খাবার রেডি করে শাশুড়ির রুমে আসতেই শাশুড়ির খুশির নজরে লীলার দিকে তাকিয়ে বলে, চিন্তা করিস না, এবার সব ঠিক হবে, তুই মা হবি। এটা শুনে লীলাও অনেক খুশি হয়ে যায়। তখনই শ্রীধার বাড়ির সামনে গাড়ি নিয়ে আসে। গাড়ির শব্দ শুনে লীলা ভাবে রাজাত এসেছে, তাই দৌড়ে আসে। কিন্তু বাইরে এসে শ্রীধারকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? শ্রীধার বলে, তুমি আমাকে চিনবে না, আমরা আত্মীয়, রাজাতের বড় ভাই, ওর ফুপুর ছেলে। লীলা অবাক হয়ে বলে, কিন্তু রাজাত তো কখনো এমন কারোর কথা জানায়নি। শ্রীধার বলে, ওসব বাদ দাও, রাজাত কোথায়? লীলা জানায় সে তো পূর্বের গ্রামে গেছে। শ্রীধার জিজ্ঞেস করে, এই অবস্থায় তোমাকে একা রেখে চলে গেল? যাই হোক, ওকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, সেটার সময় ঘনিয়ে এসেছে। শ্রীধা লীলার পেটের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি গর্ভবতী? লীলা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? শ্রীধার অট্টহাসি দিয়ে উপরের দিকে তাকিয়ে বলে, আমিও
এই পরিবারের অংশ, তাই আমারও কিছু শক্তি আছে। লীলার শাশুড়ি জানালায় দাঁড়িয়ে সব শুনে। শ্রীধার হঠাৎই দূর থেকে গরুর মতো ডাক শুনতে পেয়ে কেমন যেন ভয় পেয়ে বলে, তুমি যত দ্রুত পারো এই বাসা থেকে পালিয়ে যাও। শ্রীধার গাড়িতে উঠলেই লীলা রাজাতের জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু শ্রীধার কেন যেন রহস্যময় ভাবে বলে, আমার সময় শেষ হয়ে গেছে। রাজাতের জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে আসে। স্কুটি করে রাজাতকে আসতে দেখে লীলা খুশি হয়ে যায়। রাজাতকে পেটে হাত দিয়ে বুঝিয়ে দেয় সে বাবা হতে চলেছে। রাজাত বেশ খুশি হয়ে বলে, মায়ের কথা তাহলে সত্যি হলো? রাজাত বলে, দেখেছো আমার মা কিন্তু খারাপ না। লীলা জানায় শ্রীধার নামের এক লোক এসেছিল, কি সব উদ্ভট কথা বলছিল, এখান থেকে পালাতে বলেছে। রাজাতকে তার মা ডাক দিলে রাজাত লীলার কথার কোনো উত্তর না দিয়েই চলে যায়। রাজাত মন খারাপ করে মায়ের কাছে গেলে মা জিজ্ঞেস করে, তুই কি খুশি না? শোন, লোকজন আমাদেরকে আলাদা করতে চাইবে, আমাদের বংশ শেষ করে দিবে। তুই বুদ্ধিমানের মতো কাজ করবি, শ্রীধারকে আমাদের ধারে কাছে ঘেঁষতে দিবি না। তুই আগেই একটা বাচ্চা হারিয়েছিস, শ্রীধারকে আর আমাদের মাঝে আনবি না। শ্রীধারকে আমাদের কোনো দরকার নেই, তোকে ওর মৃত্যুর যজ্ঞ চালাতে হবে। রাজাত সেটা শুনতেই কান সরিয়ে নেয়। লীলা আবারও বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। এই অবস্থায় লীলাকে কাজ করতে দেখে রাজাত লীলাকে বসিয়ে নিজেই সব কাজ করে। এই কয় মাস লীলাকে খুব যত্ন আর আদরে রাখে। একদিন রাতে লীলার ডেলিভারির সময় হয়ে আসলে লীলা ব্যথায় ছটফট করতে থাকে। রাজা দৌড়ে গ্রামের দাইমাকে আনতে আসে, কিন্তু দাইমা ভয়ে বলে, তোমাদের বাসায় আমি যাব না। রাজাত না পেরে তার পা ধরে অনেক অনুরোধ করে বলে, লীলার খুব কষ্ট হচ্ছে, চলেন। তাতেও রাজি না হলে সোনার কিছু আংটি দিলে এবার দাইমা রাজি হয়ে যায়। দাইমা রাজাতকে কিছু ওষুধ আনতে দোকানে পাঠায়, আর তখনই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। তারই মধ্যে দাইমা কোনো রকমে হাঁটতে হাঁটতে লীলার রুমে গিয়ে দেখে লীলার পেট নিচে নেমে গেছে, রক্তে পুরো খাট ভেজা। লীলা রাক্ষসের মতো জোরে জোরে হুঙ্কার দিচ্ছে। এমন ভয়ানক দৃশ্য দেখে দাইমা পালিয়ে যায়। কিছুক্ষণ পর রাজাত এসে দেখে লীলা মাটিতে লুটিয়ে পড়ে আছে। অতিরিক্ত রক্তপাতে লীলার জ্ঞান নেই। অসহায়ের মতো লীলাকে ডাকতে থাকে, কিন্তু লীলা কোনো সাড়া দেয় না। হঠাৎ ওপর থেকে মায়ের গানের শব্দ শুনে রাজাত কোনো রকমে লীলাকে উপরে তুলে মায়ের রুমের দরজা দিয়ে উঁকি মেরে দেখে বাচ্চা মায়ের কোলে। মা বলছে, তুই আমার ছেলে বলেই পরম আদরে গান গিয়ে শোনাচ্ছে। মায়ের এমন কথা শুনে রাজাত হতবম্ব হয়ে যায়। তাহলে কি শ্রীধার ঠিকই বলেছিল? রাজাত মাকে কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। ঘুমের মধ্যে এসব বিভৎস দৃশ্য দেখে রাজাত ঘুম থেকে লাফিয়ে ওঠে। হাঁপাতে হাঁপাতে খেয়াল করে পাশেই তার ফুটফুটে নবজাতক শুয়ে হাত পা ছড়াছড়ি করছে, আর লীলা গভীর ঘুম। তার মানে কি রাজাত এতক্ষণ স্বপ্ন দেখছিল? তবে এই স্বপ্ন সত্যি না মিথ্যা রাজাত ঠিক বুঝতে পারছে না। তাই মনের অস্থিরতা কাটাতে রাজাত আলমারিতে লুকিয়ে রাখা ড্রিঙ্কস পান করে। হঠাৎ কাশি দিতেই শব্দে লীলার ঘুম ভেঙে যায়। রাজাত কিভাবে ড্রিঙ্কস করতে দেখে লীলার রেগে ঝাড়ি দিলেই রাজাত বলে, কি করব, আমি যা দেখেছি তা ভুলতে পারছি না। লীলা জিজ্ঞেস করে, কি দেখেছো? সেই কবে থেকে জিজ্ঞেস করছি, তুমি বলছো না। রাজাত আবারও কোনো উত্তর না দিয়েই চলে যায়। তার মানে রাজাত এই স্বপ্ন তার বাচ্চা জন্মানোর পর থেকেই দেখছে। মায়ের জন্য বেঁচে কাটতে গেলেই রাজাত কিছুতেই সেই রাতের দৃশ্য ভুলতে পারে না। ঘুরে ফিরে বারবার শুধু মায়ের সেই রহস্যময় চেহারার কথা মনে পড়ে। সেই কষ্টে রাজাত এখন দিন রাত নেশা করা শুরু করে দিয়েছে। তার কষ্ট ভুলতে একের পর এক কোপ দিতেই থাকে। লীলা এভাবেই রাজাতকে হারিয়ে ছেলেকে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়। সামনে হঠাৎ রাজাত আসলে সে আবারও নেশা করেছে, তাই লজ্জায় মাথা নিচু করে কোনো কথা না বলেই চলে যায়। লীলাও এখন তার সবকিছু ছেলেকে কেন্দ্র করেই গড়ে তোলে। ছেলেকে নিয়েই তার দিন কাটতে থাকে। একদিন শাশুড়ি হঠাৎ তাকে ডাক দেয়। লীলা প্রথমে গুরুত্ব না দিলেও শাশুড়ি কয়েকবার ডাকে। নিরুপায় হয়ে লীলা উপরে গেলেই শাশুড়ি বলে, ওকে আমার কোলে দাও আর তুমি নিচে যাও। লীলা ছেলেকে একা ছাড়তে চায় না, তবুও শাশুড়ি তাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দেয়। দেখতে দেখতে লীলার ছেলে শ্রীকুট্টানের 6 বছর হয়ে যায়। লীলা ছেলের জন্য নতুন জামা বানিয়ে ডেকে তাকে পরালে সেখানেও রাজাত আসে। লীলা জিজ্ঞেস করে, ওকে কেমন লাগছে? রাজাত মাতাল থাকায় কোনো জবাবই দেয় না। লীলা কাট কাটার সময় শ্রীকুট্টানকে অনেকবার ডাকে, কিন্তু শ্রীকুট্টানের নজর থাকে তার দাদির রুমে। লীলা রেগে জোরে এক চিৎকার দিলেই রাজার ওয়াশরুম থেকে মাতাল হয়ে বের হয়। লীলা তখন ওয়াশরুম চেক করে দেখে ভেন্টিলেটরের উপরে ড্রিঙ্কসের বোতল রাখা। সেটা নিয়ে রাজাতকে প্রশ্ন করতে গেলেই রাজাতের মা রাজাতকে ডেকে লীলার হাত থেকে তাকে বাঁচিয়ে দেয়। লীলা এবার একাই ছেলেকে গল্প শোনায়, যত্ন আদর আর পরম মমতায় বড় করে। একদিন গোসল করানোর সময় খেয়াল করে গামছায় সাদা চুল উঠে আসছে। শ্রীকুট্টানের মাথায় অসংখ্য সাদা চুল। লীলা চিন্তায় পড়ে যায়, এই বয়সে এমন কেন হবে? রাতে রাজার মাংস কেটে নিয়ে যাওয়ার সময় আড়াল থেকে শ্রীকুট্টান তাকে লক্ষ্য করে। পরের দিন সকালে রান্নাঘরে কাঁচা মাংস দেখে শ্রীকুট্টান লোভে লোভে তার গন্ধ নেয়। বাইরে থেকে রাজাত এই সব দেখে ফেলে। শ্রীকুট্টান যেন বুঝতে না পারে, তাই সে সরে যায়। তার ছেলের
আসল পরিচয় নিয়ে দ্বিধায় থাকায় রাজাত এই কষ্ট না সহ্য করতে পারে আর না কাউকে বলতে পারে। তার ছেলে যে স্বাভাবিক কেউ না এটা সে কিভাবে লীলাকে বলবে? সেই কষ্টে সে নিজেকেও তিলে তিলে শেষ করে দিচ্ছে। এদিকে শ্রীকুট্টান লোভ করে এক টুকরা মাংস খেতে গেলেই তার দাদির ডাক শুনতে পায়। তাকে পাত্তা না দিয়ে আবারও খেতে গেলে দাদির অনবরত ডাক শুনে শ্রীকুট্টান সেটা রেখেই চলে যায়। বাইরে বের হয়ে দেখে বাবা মাতাল হয়ে পড়ে আছে আর মা জঙ্গলের দিকে কাঠ খুঁড়তে যাচ্ছে। সেই সুযোগে শ্রীকুট্টান মাংস বেঁধে ড্রিঙ্কসের বোতল বাবার ব্যাগে নিয়ে দাদির রুমের দিকে ওঠা শুরু করে। এভাবেই ধীরে ধীরে বাবার দায়িত্ব শ্রীকুট্টান নিয়ে নেয় আর সময় কাটতে কাটতে সে বড় হয়ে যায়। একদিন রুমের দরজা খুলে কাউকে দেখতে পায় না, তাই উকি মারতে থাকে। দাদি পেছন থেকে এসে শ্রীকুট্টানকে হঠাৎই ভয় দেয়। শ্রীকুট্টানও দাদিকে খাবার না দেওয়ার জন্য মজায় মজায় দৌড়াতে থাকে। দাদি পোতার এভাবেই খুনসুটি চলতে থাকে। হঠাৎ লীলা কুট্টানকে ডাক দিলেই ভয়ে কুট্টান দৌড়ে চলে যায়। রাজাত এখন আর আগের মতো লীলার সাথে কথা বলে না, তাকে দেখে হাসেও না। লীলা কাজ করতে করতে শুনতে পায় উপর থেকে কুট্টান কি সব যেন মন্ত্র পড়ছে। লীলা উপরে এসে দেখে কুট্টান সেই কালো জাদুর রুমে দাদির পুতুল বানিয়ে কপালে পেরেক ঠেকানোর সময় মন্ত্র পড়ছে। লীলা জোরে এক ঝাড়ি দিয়ে কুট্টানকে নিচে পাঠায়। একদিন গ্রামে বাকি ছেলেদের সাথে খেলার সময় কয়েকজন কুট্টানকে ধরে রাখে আর একজন কুট্টানকে মারতে থাকে। কুট্টান রেগে তাকে ধাক্কা মেরে ফেলে দিলেই ছেলেটা কুট্টানকে মারার জন্য কাছে গেলেই খেয়াল করে রাগে কুট্টানের চোখের রং লাল হয়ে গেছে। তখনই এক গর্ভবতী মা তার ছেলেকে খুঁজতে এসে দেখে সে কুট্টানের সাথে খেলছে। ছেলেকে ডেকে বকা দিয়ে বলে, তোকে না বারণ করেছি, এইখানে আসবি না, ওর সাথে খেলবি না। কুট্টান হঠাৎই মহিলার কাছে গিয়ে তার পেটে হাত দিলেই মহিলাটা ভয়ে সেখান থেকে সরে যায়। ছেলেকে নিয়ে যাওয়ার সময় লীলাকে দেখে মহিলা মুখ ঝামড়ে দিলেই লীলা রেগে কুট্টানকে লাঠি দিয়ে মারা শুরু করে আর কুট্টান রাগে ফুটতে থাকে। কুট্টানকে মারতে থাকলে জঙ্গলের মধ্যে থেকে কে যেন জোরে জোরে গঙ্গানি দেয়। এমন অদ্ভুত শব্দ পেয়ে লীলা অবাক হয়ে যায়। কুট্টান রাগী চোখে তাকিয়ে বলে, আমাকে মেরো না। লীলা ছেলের এমন রূপ দেখে বেশ ভয়ে পেছনে সরতে থাকে। এই দৃশ্য দেখে রাজা দৌড়ে এসে কুট্টানকে ঝাড়ি দেয়। লাঠি দিয়ে কুট্টানকে মারতে শুরু করলে উল্টা লীলা তাকে আটকায়। তবে কেন যেন কুট্টানের কষ্টে এই প্রথম রাজাদের মাকে কান্না করতে দেখা যায়। তাহলে আসলে কি কুট্টান রাজাদের মায়ের ছেলে? এটা কিভাবে সম্ভব? বাবার হাতে মার খেয়ে কুট্টান ভয়ে দৌড়ে যায়। রাজার ছেলের কষ্টে মাটিতে লুটিয়ে পড়ে কান্না করতে থাকে। লীলা বলে, আমি আর এসব মানতে পারছি না। তুমি কেন ওকে মারলে? ও জন্মানোর পর থেকে তুমি বদলে গেছো। তুমি ড্রিঙ্কস ছাড়া চলতে পারছো না। আর উপরে ওই বুড়ি কিসের যেন খুশিতে গান গেয়ে নাচে। আমার আর এসব সহ্য হচ্ছে না। এমন চলতে থাকলে আমি কুট্টানকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমি ক্লান্ত হয়ে গেছি। রাজা লীলাকে আজও সেই সত্য না জানিয়েই চলে যায়। রাতে সেই প্রেগনেন্ট মহিলার স্বামী তাকে বলে, ছেলেকে ওদের ওখানে পাঠানোটা উচিত হয়নি। মহিলাটি বলে, আমি পাঠাইনি, তোমার ছেলে নিজেই গিয়েছিল। ঘরের কাজ করতে করতে হঠাৎই মহিলাটার প্রচন্ড ব্যথা উঠে যায়। মহিলাটির স্বামী তার কাছে গিয়ে লক্ষ্য করে তার পা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। প্রচন্ড ব্যথায় মহিলাটা কুট্টানের নাম নিতেই মহিলার স্বামী কিছু একটা অনুমান করে রাগে ফুঁকতে থাকে। তার মানে এই বাচ্চা কুট্টানের জন্যই মারা গেছে। তাহলে কি কুট্টান আসলেই অভিশপ্ত? মন খারাপ করে রাজা তার স্কুটি চালিয়ে জঙ্গলের পথ দিয়ে বাসার দিকে যাচ্ছিল। আচমকাই মশাল হাতে একদল গ্রামবাসী তার পথ আটকে দাঁড়ায়। তাদের চোখে মুখে প্রতিশোধের আগুন। তাদের মাঝ থেকে ওই মহিলার স্বামী রাজাতকে শাসিয়ে বলে, তোর ওই অপয়া বাচ্চাটা আমার বউয়ের পেটে হাত দেওয়ার কারণেই আমাদের বাচ্চাটা মারা গেছে। তোকে আজ আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। গ্রামের মাতুব্বর রাজাতকে বলে, তুই কি জানিস আজ এত মানুষ এখানে কেন জড়ো হয়েছে? এই গ্রামের সব সমস্যার কথা তোর জানা আছে। শ্রীকুট্টানকে নিয়ে আমরা অনেক কথাই শুনেছি। তোর মা আসলে কি আর তোদের ওই পরিবারটা কেমন সেটা এখানকার সবাই জানে। ওই বাড়ির আশপাশ থেকে কত মানুষ নিখোঁজ হয়েছে তার হিসাব তোর কাছে আছে? শ্রীকুট্টান জন্মানোর পর থেকেই এই গ্রামে যেন অভিশাপ লেগেছে। তাই আজ পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে তোকে, লীলাকে আর শ্রীকুট্টানকে আজ রাতের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। অথবা শ্রীকুট্টান কোনোভাবেই ওই বাড়ি থেকে বাইরে বের হতে পারবে না। যদি ভুল করে তাকে বাইরে দেখা যায় তবে এমন কিছু হবে যা তুই সহ্য করতে পারবি না। রাজাত আর কোনো কথা না বাড়িয়ে স্কুটার চালিয়ে গ্রামের আরেক প্রান্তে থাকা শ্রীধারের কাছে আসে। শ্রীধার যেন আগে থেকেই জানতো আজ রাজাত আসবে। সে এক অদ্ভুত হাসি দিয়ে বলে, আমি জানতাম তুমি আসবে, তবে অনেক দেরি করে ফেলেছো। রাজাত তার কাছে ক্ষমা চেয়ে বলে, আপনার কথা আমার আগেই শোনা উচিত ছিল। শ্রীধার রাজাতকে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য জানিয়ে বলে, তুমি এতদিন যা সেবা করে এসেছো সে তোমার মা জানা কিনা। তোমার আসল মা 18 বছর বয়সেই মারা গেছে। তুমি আসলে এতদিন তোমার মায়ের শরীরে থাকা কান্তি নামের এক ডাইনির সেবা করছো। এমন এক কথা শুনে রাজাতের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। শ্রীধার বলে, রাজাতের ছেলে শ্রীকুট্টান আসলে তার আর তার স্ত্রী লীলার সন্তানই না। সে হলো এক অশুভ শয়তান এরোমামাডান এবং ডাইনি কান্তি থেকে জন্ম নেওয়া এক
দানব। লীলা ছিল কেবল সেই অশুভ শক্তিকে পৃথিবীতে আনার একটা মাধ্যম। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আগামীকাল পূর্ণিমার রাতে শ্রীকুট্টানের 11 বছর পূর্ণ হবে এবং সে তার মানবদেহ ত্যাগ করে পুরোপুরি এক রাক্ষসে পরিণত হবে। গল্প চলে আসে বহু বছর অতীতে। শিকার করে বেঁচে থাকা বেদি উপজাতির শেষ বংশধর হিসেবে তোমার মা কান্তির জন্ম হয়। তার উজ্জ্বল চোখ দুটোই ছিল তার আসল সৌন্দর্য। আমি শুনেছি ছোটবেলা থেকেই তার বেশ কিছু অলৌকিক ক্ষমতা ছিল। এসব দেখে তার মামা কান্তিকে জাদুকারী বিদ্যায় পারদর্শী কঙ্গিনী গ্রামের এক তান্ত্রিক পরিবারে তন্ত্র মন্ত্র শেখানোর জন্য নিয়ে যায়। ওই পরিবারে শুধুমাত্র মেয়েদেরকেই জাদুকারী বিদ্যা শেখানো হতো। সুমেশ্বরী নামের এক জাদুকরী নারী এসব বিদ্যা শেখাতো। এক ছেলে আর এক মেয়েকে নিয়েছিল সুমেশ্বরীর সংসার। মেয়ের নাম আলিয়া আর ছেলে মলিক খান। বিয়ের পর আলিয়া রত্নগিরিতে থাকতো। জাদুবিদ্যা শিখতে শুরু করা কান্তি সব শিশুদের মধ্যে সেরা হয়ে ওঠে। তার ক্ষমতা দেখে সুমেশ্বরীও অবাক হয়ে যায়। সুমেশ্বরী কান্তিকে রক্তাক্ষর গ্রন্থের সমস্ত অধ্যায় শিখিয়েছিল, যেই বইতে সমস্ত জাদুকরী মন্ত্র লেখা ছিল, শুধু একটা অধ্যায় ছাড়া, সেটা হচ্ছে রক্ত অধ্যায়। কারণ ওই অধ্যায়টি কাউকে শেখানোর অনুমতি ছিল না। কিন্তু রক্ত অধ্যায়ে কি আছে তা জানার কৌতূহল কান্তির মনে ক্রমশ বাড়তে থাকে। এদিকে মুচন্ডী নামের এক অশুভ শক্তি কারিমালা জঙ্গলে নেমে আসে। ঠিক একই সময় সুমেশ্বরীকে তার বড় মেয়ে আলিয়া ছেলের নামকরণ অনুষ্ঠানের জন্য রত্নগিরিতে যেতে হয়। তাই সে ফিরে না আসা পর্যন্ত গ্রাম পাহারার দায়িত্ব কান্তি এবং অন্যান্য শিশুদের উপরে দিয়ে যায়। কিন্তু সুমেশ্বরী ফেরার আগেই কান্তি একা হাতে সেই অশুভ শক্তিকে পরাজিত করে। গ্রামবাসীরা কান্তিকে তাদের বনদেবী চামুন্ডি নামে ডাকতে শুরু করে। এই সবকিছু কান্তির মনে অহংকার আরো বাড়িয়ে দেয়। সে চুপি চুপি জাদুর ঘরে ঢুকে রক্তাক্ষর গ্রন্থ চুরি করে। নিষিদ্ধ সেই রক্ত অধ্যায় সে পুরোটা মুখস্থ করে। সেই অধ্যায়ের মূল কথা ছিল একজন কুমার ছেলেকে প্রলুব্ধ করে বিয়ে করা, তারপর তাকে হত্যা করে তার আত্মাকে বন্দী করা। এমনটা করতে পারলেই কেবল সে অসীম শক্তির অধিকারী হবে। এই গোপন রহস্য জানতে পেরে কান্তি সুমেশ্বরীর ছেলে মল্লিকনকে তার প্রেমের ফাঁদে ফেলে। একসময় সে তাকে বিয়ে করে এবং হত্যা করে তার আত্মাকে বন্দী করে ফেলে। এরপরে কান্তি হয়ে ওঠে সর্বশক্তিমান। একথা জানতে পেরে সুমেশ্বরী তাকে অভিশাপ দেয়, কিন্তু সেই অভিশাপ কান্তির উপর কোনো প্রভাব ফেলেনি। সে এরোমাটানকে ডেকে পাঠায় এবং সোমেশ্বরী ও তার পুরো বংশকে ধ্বংস করে দেয়। কান্তি জানতে পারেনি যে ওই বংশের কেবল আলিয়ার ছেলেই বেঁচে গিয়েছিল। তবে কান্তির অনিচ্ছা সত্ত্বেও মাল্লিকারের সন্তান তার গর্ভে বেড়ে উঠছিল। সেই সন্তান জন্ম নিলে কান্তি তার নাম রাখে রাজা। এরোমা ম্যাডামের উপস্থিতি তাকে আরো ভয়ঙ্কর করে তোলে। এই এরোমা ম্যাডাম হচ্ছে মহিষের মাথা এবং মানুষের শরীর মিলানো এক শয়তান। কান্তি তার চুল আর বিভিন্ন রূপ ব্যবহার করে অনেক কিছু জয় করে নেয়। তার খাদ্য অভ্যাস পুরোপুরি বদলে যায়। সে শুধুমাত্র বেজির মাংস আর মদ খেতে শুরু করে। কিন্তু একদিন হনুমান পাহাড়ে তার জাদুবিদ্যা প্রয়োগ করতে গেলেই কান্তি জাদুকরী শক্তির বিরুদ্ধে করে এক ঐশ্বরিক শক্তি। এর ফলে কান্তির শক্তির উপর প্রভাব পড়ে। তীব্র অপমানিত হয়ে কান্তি বাইরের পৃথিবীর আলো না দেখেই তার পরবর্তী শক্তি সঞ্চয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এর জন্য তার একটা নারী দেহের প্রয়োজন ছিল। অসুর বংশে দেবগণে জন্ম নেওয়া এক নারী, আর সেই নারী হলো লীলা। লীলার মাধ্যমে কান্তি সেই জন্মের সন্ধান পায়। সেদিন কান্তি যাকে না মেরে বাঁচিয়ে রেখেছিল সেই হলো তোমার সামনে বসে থাকা আলিয়ার ছেলে শ্রীধার। আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো ধীরে ধীরে তোমার মা এবং তার পরিবারকে ধ্বংস করা আর ওই রাক্ষসীকে পুড়িয়ে ছাই করে দেওয়া। আমি বছরের পর বছর ধরে এরই অপেক্ষায় আছি। এর জন্য তোমার সাহায্যের দরকার হবে। তুমি যে গল্পগুলো শুনেছো সেগুলো কোনো রূপকথা নয়, তুমি কেবল তার দাস মাত্র। রাজাত বলে, আমি সব বুঝতে পেরেছি, এখন এর থেকে বের হওয়ার উপায় কি? শ্রীধার বলে, সমাধান আছে, তবে সেই পথ অনেক ভয়ঙ্কর। তোমার কাছে একটাই পথ খোলা। যেই ডাইনি তোমার মায়ের রূপ ধরে আছে তাকে নিজ হাতে খুন করতে হবে। এদিকে লীলা কান্তির ঘরে ঢুকে বলে, এই গ্রামের সব সমস্যার মূল আপনি। কান্তি বলে, তুই তো ইদানিং রাজাত আর শ্রীকুট্টানকে অনেক কষ্ট দিচ্ছিস। লীলা বলে, শ্রীকুট্টান আমার ছেলে, আমার ছেলেকে আমি বকবো, মারবো, যা খুশি করব, সেটা আমি বুঝে নিব। আপনি সব জিজ্ঞেস করার কে? কান্তি এক পৈশাচিক হাসি দিয়ে বলে, শ্রীকুট্টান তোর ছেলে না লীলা, সে আমার বংশধর। তোকে আমার প্রয়োজন ছিল কারণ বয়সের কারণে আমার শরীর সন্তান জন্ম দেওয়ার মতো অবস্থায় ছিল না। শুধুমাত্র এই কারণেই তোকে আমার প্রয়োজন ছিল। আমার শক্তি ধারণ করার জন্য তুই একদম নিখুঁত। তুই যাই বলিস না কেন, আমি তোকে পছন্দ করি। তোর কি মনে হয় ওই বোকা রাজা তোকে ভালোবেসে বিয়ে করে এখানে এনেছে? সব আসলে আমার জাদুর খেলা ছিল। কান্তির এই শয়তানি হাসি আর তার জীবনের এই ভয়ঙ্কর সত্যি শুনে লীলা আতঙ্কে শিউরে ওঠে। ঠিক তখনই মানসিকভাবে বিধ্বস্ত রাজাত বাড়ি ফেরে। আসার পথে রাজাত একটা বেজি শিকার করে আনে। সে তো জানেই এটা কান্তির প্রিয় খাবার। আজ সে সোজা মায়ের ঘরে ঢোকে। তার কানে তখন শুধুমাত্র সিদ্ধারের কথাগুলোই বাজছে, তোমাকে নিজেই তোমার মাকে হত্যা করতে হবে। রাজাত কাঁপা কাঁপা গলায় কান্তিকে জিজ্ঞেস করে, শ্রীকুট্টান কি সত্যিই আমার ছেলে না? আমাদের প্রথম সন্তান যে মারা গিয়েছিল তাকেও তুমিই মেরেছো? কান্তি কোনো অপরাধবোধ ছাড়াই নিষ্ঠুরভাবে বলে, তোর প্রথম
সন্তান আমার ক্ষমতা অর্জনের জন্য একটা সামান্য বলিদান ছিল। এই কথা শোনা মাত্রই রাজাতের ভেতরে সব মায়া মমতা শেষ হয়ে যায়। সে যেই মাকে সারা জীবন অন্ধের মতো ভালোবেসেছে, আজ সেই মায়ের আসল ভয়ঙ্কর রূপ তার বুক ফেটে যায়। রাজাত আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ করেই কান্তির লম্বা সাদা ঘন চুল পেঁচিয়ে দড়ির মতো বানায়। কান্তি তখন পরম তৃপ্তি করে বেজির কাঁচা মাংস খেতে ব্যস্ত। কান্তি কিছু বুঝে ওঠার আগেই রাজাত চুল দিয়ে কান্তির গলা পেঁচিয়ে ধরে। কান্তি বাঁচার জন্য ছটফট করতে থাকে, কিন্তু রাজাতের চোখে তখন শুধুমাত্র প্রতিশোধ আর মুক্তির নেশা। একসময় কান্তির নিথর দেহ বিছানায় লুটিয়ে পড়ে। ভয়ঙ্কর সেই ডাইনির মৃত্যু হয়, কিন্তু রাজাতের মনে শান্তি নেই। নিজের জন্মদাত্রী মাকে নিজ হাতে খুন করার পর সে যন্ত্রণায় ভেঙে পড়ে। রাজার চোখে পানি আর মুখে এক তীব্র আর্তনাদ শোনা যায়। সে চিৎকার করে কান্না করতে শুরু করে। দাদির রুমে হঠাৎ সাদা কালো হয়ে গেছে। দাদিকে চুপচাপ বসে থাকতে দেখে কুট্টান তার পাশে গিয়ে বসে। দাদি মায়ের মতো মমতায় কুট্টানকে বুকে জড়িয়ে চুমু দেয়। কুট্টান অবাক হয়ে তাকালে তার দাদি কাঁদো কাঁদো কণ্ঠে বলে, সাবধানে থেকো বাবা। কুট্টান হতবাক হয়ে তার দাদিকে দেখতে থাকে। হঠাৎ পেছন থেকে দুই হাত এসে দাদির গলা চিপে দাদিকে মেরে ফেললে কুট্টান চিৎকার করে তার দাদিকে মা বলে ডাকে। তাহলে কি কুট্টানও জানে যে তার দাদি তার আসল মা আর সে আসলে শয়তানের ছেলে? এমন ভয়ানক স্বপ্ন দেখে কুট্টানের ঘুম ভেঙে যায়। সে ভয়ে ভয়ে দাদির ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকতেই দেখে সত্যি সত্যি তার দাদি মারা গেছে। বিছানার পাশে তার খালা আর মা দাঁড়িয়ে আছে। কান্তির মৃত্যুর পর বাড়ির পরিবেশ আরো থমথমে হয়ে গেছে। কুট্টান দাদির পাশে বসে চিৎকার করে কান্না করতে থাকে। সাধারণত পরিবারের কারোর মৃত্যু হলে সবার কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে, কিন্তু এই বাড়িতে কান্নার কোনো শব্দ নেই। লীলার বোন কান থেকে গোসল করার জন্য পানি নিয়ে আসলেই লীলা কুট্টানকে বাইরে বের করে দিয়ে দরজা আটকে দেয়। সবাই বেশ ভয়ে ভয়ে তবে যত্ন নিয়েই কান্তির লাশের গোসল করায়। অন্যদিকে বাড়ির পেছনের জঙ্গলে চলছে লাশ পোড়ানোর জন্য কাঠ কাটার প্রস্তুতি। রাজান আর তার শ্বশুর কুড়াল দিয়ে কাঠ কাটছে। সূর্য যখন ঠিক মাথার উপরে, রাজাত তার শ্বশুরকে বলে সময় হয়ে গেছে। লাশের গোসল শেষে লীলার বাবা জিজ্ঞেস করে, রাজাত লাশটা কি সাদা কাপড়ে জড়াতে হবে না? রাজার চোখে মুখে কোনো শোক বা বেদনার ছাপ নেই। মায়ের মৃত্যুতে একজন সন্তানের যে স্বাভাবিক প্রতিক্রিয়া থাকার কথা তা রাজানের মধ্যে একেবারেই নেই। তার চোখে শুধুমাত্র দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি আর অভিমান। সে পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, না, কোনো আচার বা ক্রিয়াকর্মের প্রয়োজন নেই। একজন মায়ের শেষকৃত্যে কোনো প্রকার ধর্মীয় আচার ছাড়া সম্পন্ন হবে। এই কথা শুনে সবাই বেশ অবাক হয়, কিন্তু রাজাতের এই অস্বাভাবিক সিদ্ধান্তের পেছনে একটা কঠিন সত্য লুকিয়ে আছে। তা কখনোই এই পরিবার বা এই গ্রামবাসী কেউই বুঝতে পারবে না। রাজাত কান্তির চোখে চশমার মতো স্টিলের চামচ বেঁধে দেয়। এরপর বিছানার চাদর দিয়ে লাশ মুড়িয়ে তুলতে গেলেই দুইজন মিলে হাজারো চেষ্টা করেও লাশ বিছানা থেকে তুলতে পারে না। হঠাৎ রাজাত একটা চাকু দিয়ে কান্তির সাদা চুলের লম্বা বেনি কেটে লীলার হাতে দেয়। এবার খুব সহজেই দুজন লাশ তুলে বাসার বাইরে নিয়ে আসে। এরপর সাজানো চিতার উপর রেখে লাশটা কাঠের টুকরো দিয়ে ঢেকে দেয়। কুট্টান উকি দিয়ে দেখার সময় লীলা রেগে বলে, তুমি বাসার ভেতরে যাও। কুট্টান সবার নজর এড়িয়ে বাসার পেছনে দরজা দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। রাজাত কান্তির মাথায় এক ধরনের পানীয় ঢেলে চিতায় আগুন ধরিয়ে দেয়। কুট্টান গাছের আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখছিল। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। কুট্টান জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। রাজার এই আচরণ আর বাড়ির গুমোট পরিবেশ লীলাকে মানসিকভাবে আরো বিপর্যস্ত করে দেয়। সারাদিন ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো সে কোনোভাবেই মিলাতে পারছে না। অবশেষে রাতের অন্ধকারে আর সহ্য করতে না পেরে প্রচন্ড রেগে রাজাতকে বলে, আমি শ্রী কুট্টানকে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি। আমরা আর এই বাড়িতে থাকবো না, নয়তো আজ যা ঘটেছে তার একটা পরিষ্কার উত্তর দাও। আসলে তোমার মা কে? কেন সে তোমাকে দিয়ে সবসময় অদ্ভুত সব কাজ করাতো? তুমি কি জানো মারা যাওয়ার আগে সে কি বলে গেছে? সে বলেছে কুট্টান নাকি তার ছেলে। এসবের মানে কি? লীলার এই অসহায় প্রশ্নের মুখে রাজাত এবার মুখ খোলে। সে এমন এক সত্য বলে যা লীলার সমস্ত ধারণাকে উল্টে দেয়। রাজাত জানায়, এতদিন আমি ওকে নিজের মা ভেবে দাসের মতো সেবা করেছি, কিন্তু সে আসলে কোনো মানুষ নয়, বরং একটা রাক্ষস। এমন কথা শুনে লীলা হতবাক হয়ে যায়। তার মনে হয় তার স্বামী হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু রাজাত তাকে বোঝানোর চেষ্টা করে তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর এই বাড়ির সমস্ত রহস্যের পেছনের মূল কারণ হলো ওই রাক্ষস। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তার মূল লক্ষ্য ছিল তাদের ছোট্ট ছেলে কুট্টান। রাক্ষসটা তার শরীর ত্যাগ করে কুট্টানের শরীরের উপরে ভর করে অনন্তকাল বাঁচতে চায়। শ্রীধার সেদিন তাদেরকে সতর্ক করে যা বলেছিল সবটাই আসলে সত্য হবে। পরিস্থিতি ভয়ানক দিকে যাচ্ছে বুঝতে পেরে লীলা আরো ভয় পেয়ে যায়। রাজার তাকে শান্ত করার চেষ্টা করে বলে, কুট্টানকে এখন এখান থেকে সরানো যাবে না, কারণ কুট্টানই হলো একমাত্র মাধ্যম যার দ্বারা ওই রাক্ষসকে চিরতরে শেষ করা যাবে। তবে এসবের মধ্যে লীলার বাবা আর বোনকে রেখে বিপদ বাড়ানো যাবে না, তাই লীলা তাদেরকে বিদায় করে দেয়। ঠিক তখনই শ্রীধার তার এক সহচর ভাদ্রাকে নিয়ে বাড়িতে আসে। শ্রীধার তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেয় শুধুমাত্র কান্তির লাশ
লাশ চিতায় পোড়ালেই সব শেষ হয়ে যাবে না, আপাতত শুধুমাত্র ওর শরীরটাই পুড়েছে। ওর ভিতরে যে এরোয়া মাদাম মানে মহিষের মাথার শয়তানি শক্তি ছিল সে এখনো এই বাড়ির চারপাশে ঘুরছে। এই এরোয়া মাদাম হলো এক ধরনের অশুভ আত্মা যে নতুন একটা শরীরের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, আর তার প্রধান লক্ষ্য হলো কুট্টানের শরীরে প্রবেশ করা। শ্রীধার কান্তির চিতা থেকে অস্থি তুলে কুট্টানের হাতে দিয়ে বলে, সাবধানে, কারণ এই কলসিতে শয়তানির শক্তি আছে। রাজার সাথে সাথেই তার কাঁধের ব্যাগ কুট্টানকে দেয়। শ্রীধার তখন খড়ের গাদা দিয়ে বানানো কান্তির মতো দেখতে কাটা মাথার পুতুল দিয়ে তার কানে কানে কিছু বলে। এরপর জোরে জোরে বলে, বাম পাশ থেকে ঘুরে একবারও পেছনে না তাকিয়ে সোজা চলে যাও। কুট্টান বাড়ির ভিতরে আসতেই তার মনে পড়ে শ্রীধার তাকে বলেছিল এই বাড়ির যে ঘরে সূর্যের আলো কোনোদিনও পৌঁছায় না, অর্থাৎ দক্ষিণ দিকের স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে এই কলসি আর এই পুতুলের মাথা রাখতে হবে, আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। কুট্টান রুমে ঢুকতেই দেখে রুমের মাঝে চার কোণা করে খড়ের গাদা রাখা, পাশের প্রদীপ জ্বলছে। সে তার সর্বশক্তি দিয়ে পুতুলের মাথা বসিয়ে সামনে বসে যেই না অস্থির কলসি তার সামনে রাখে অমনি মাথাটা শূন্যে ভাসতে থাকে। কুট্টানের মনে পড়ে শ্রীধার তাকে বলেছিল পুতুলের মাথা ঠিক মতো না বসলে কি করতে হবে, তাই এবার সে ডান পায়ের কোনোই আঙ্গুল কেটে সেই রক্ত পুতুলের মাথায় ফেলে। সাথে সাথেই সব শান্ত হয়ে যায়। তবে ব্যথায় কুট্টান চিৎকার করে ওঠে। এরপর আগের মতোই পেছনে না ঘুরে ডান দিক থেকে ঘুরে হারিকে নিয়ে বের হয়ে আসে। পরের দিন সকালে লীলা ছেলের পায়ে ওষুধ লাগাতে লাগাতে জিজ্ঞেস করে, তুই কি ভয় পেয়েছিলি? কুট্টান বলে, না, তবে এই এক রাতেই তার চুল অনেক সাদা হয়ে গেছে, যেন তার অনেক বয়স হয়ে গেছে। রাত ক্রমান্বয়ে গভীর হতে থাকে। ভাদ্রা উঠানে সাদা ছাই দিয়ে চক্র বানাচ্ছে। শ্রীধার তখন রাজানকে বলে, আজ রাতে যখন কুট্টান পুতুলের মাথা নিয়ে ঘর থেকে একা বের হবে তখন তাকে জঙ্গলের ভিতরে এই ছিলাম পালা গাছের সাথে এই বড় পেরেক দিয়ে ঠুকে দিতে হবে। তাকে বাঁধার জন্য এই বিশেষ মন্ত্রপুত শিকল মানে পারাগ্রহণী ব্যবহার করতে হবে। রাজা নিজের সন্তানের মতো বড় করা কুট্টানকে এভাবে নির্মম ভাবে মারার কথা ভেবে অনেক ভেঙে পড়ে। তার বুক ফেটে যায় এই চিন্তায় যে সে লীলাকে এইসব কথা কিভাবে বোঝাবে, কারণ লীলা কোনোদিনও বিশ্বাস করবে না যে শ্রীকুট্টান আসলে তার ছেলে না, বরং শয়তানের ছেলে, যে নিজে একটা বড় শয়তান যে এখন শুধুমাত্র মানুষের বেশ ধরে আছে। শ্রীধা রাজাতকে বুঝিয়ে বলে, আমাদের কুট্টানকে এই শিকল দিয়েই ওই গাছে বাঁধতে হবে, কারণ আজ রাতে যদি কুট্টান রাক্ষসে পরিণত হয়েও যায় তবুও সে এই মন্ত্রপুত শিকল ছিঁড়তে পারবে না, আর তখনই কেবল আমরা ওই রাক্ষসকে চিরতরে শেষ করতে পারবো। কুট্টানকে এখানে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর এই কঠিন কাজটা শুধুমাত্র রাজাতকেই করতে হবে। রাজাতের আজ শ্রীকুট্টানের জন্য খুব মায়া হচ্ছে। পরম যত্নে তার মাথায় চুমু দিয়ে দেয়। শ্রীধার সেখানে এসে গলা খাকারি দিতেই রাজাত কান্না করতে করতে সরে যায়। শ্রীধার এসে কঠোর হয়ে জিজ্ঞেস করে, তুমি তো জানো এই বাচ্চার মধ্যে কি আছে, বলেই কুট্টানকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে বাইরে এসে শঙ্খ বাজাতেই কালো অদ্ভুত পোশাক আর ছাগলের মাথার মুখোশ পরা ভাদ্রা আগুনের চারপাশে ঘুরে ঘুঙ্গুর বাজায়। ভাদ্রা তার রীতি শেষ করে মুখোশ রেখে দিতেই কুট্টান কোনার ঘর থেকে সেই পুতুল এনে সাদা চক্রের মধ্যে রাখে। সাথে সাথেই শ্রীধারী ইশারায় ভাদ্রা কুট্টানকে চেপে ধরে পাশের বেলকনিতে বসাতে যায়। এসব দেখে লীলা আর সহ্য করতে পারে না। সে দৌড়ে তার ছেলেকে বাঁচাতে আসলেই ভাদ্রা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বুকের উপরে পাথর রেখে রাজাত লীলাকে জোর করে ধরে নিয়ে পাশের কাঠ রাখা ঘরে আটকে রাখে। কান্না করতে করতে সবকিছুর জন্য মাফ চায়। লীলা ছেলের জন্য চিৎকার করে কান্না করতে থাকে। কুট্টান তখনও ভাদ্রা থেকে নিজেকে ছাড়াতে হাত পা ছুটছে। শ্রীধার কান্তির সেই কাটার সাদা চুল দিয়ে কুট্টানের দুই হাত আর গলা বেঁধে দেয়। সাথে সাথেই কুট্টান শান্ত হয়ে যায়। শ্রীধার এবার কুট্টানের চোখে কান্তির মতো স্টিলের চামচের চশমা বেঁধে দেয়। কুট্টান এবার শয়তানের মতো গর্জন করতে থাকে, তার মানে তার ভেতরের শয়তান আস্তে আস্তে জেগে উঠছে। এসব দেখে লীলা বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। এত বছর পর শয়তানকে বাগিয়ে আনতে পেরে শ্রীধার খুশিতে নাচতে থাকে। ভাদ্রা কুট্টানকে চক্রের মাঝে বসিয়ে দেয়। দেখা যায় পাশের চক্রেই কান্তি, এমামাদান আর কুট্টানের পুতুল, মানে আজ রাতে এই শয়তানের বংশ একদম শেষ হয়ে যাবে। রাজার তখন বেজির মাংস নিয়ে আসলে তার গন্ধে কুট্টান পাগলের মতো করতে থাকে। শ্রীধার হঠাৎই সেই মাংসের পুটলি তুলে পাশের ঘরের সিঁড়িতে রেখে খুলে দিতেই কুট্টান যেন বহুদিন খায়নি এভাবেই সেই কাঁচা মাংস চিবোতে থাকে। শ্রীধার হঠাৎই তার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে মন্ত্রের চক্রের মধ্যে ফেলে দিলে কুট্টানের ভেতরের শয়তান খেপে ওঠে। সে আজ আর কোনো বাধা মানবে না। জোরে মাটিতে পা দিয়ে বাড়ি মারতেই চক্রের সবকিছু উল্টে পাল্টে যায়। শ্রীধার কুট্টানের এই রূপ দেখে বেশ ভয় পেয়ে যায়। তবুও তার শক্তি বলে তাকে বসে আনতে গেলেই উল্টা কুট্টান তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখানেই মেরে ফেলে। ভাদ্রা ভয়ে পালাতে কাঠের ঘরে আসতেই কুট্টান এসে তার গলা চেপে ধরে। ঘরের ভিতর থেকে ছেলের এই বিভৎস রূপ দেখে লীলা কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। ততক্ষণে ভাদ্রার নাক থেকে রক্ত পড়ছে। কুট্টানকে কোনোভাবে শান্ত করা যাবে না বুঝতে পেরে রাজাত সেই মন্ত্রপুত শিকল দিয়ে কুট্টানের পা বাঁধতেই কুট্টান আবারও স্বাভাবিক হয়ে যায়। সামনে
কুট্টানের মাকে দেখতেই করুণ স্বরে মাকে ডাকে। রাজাত এবার আর কোনো মায়া না করে কুট্টানকে কাঁধে করে সেই গাছের দিকে নিতে থাকে। কিন্তু লীলার তো মায়ের মন, সে কিছুতেই ছেলেকে মরতে দিতে পারে না, তাই সে তাকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে। রাজাত কুট্টানকে সেই শিকল দিয়ে গাছের সাথে বেঁধে দিলেই কুট্টান বলে, বাবা আমাকে ছেড়ে দাও। বড় সেই পেরেক হাতে রাজাত অসহায়ের মতো কান্না করতে থাকে। নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে পেরেক পোতার বৃথার চেষ্টা করে, কিন্তু তার বারবার মনে পড়ে সেই ছোট্ট কুট্টানের মায়া ভরা চেহারার কথা। লীলা তখন কাঠের ঘরে একটা কুড়াল পেয়ে দরজা ভাঙছে। নিজের সাথে যুদ্ধ করতে করতে রাজাতের মনে পড়ে যায় তার সেই ভয়ানক স্বপ্নের কথা, যে আসলে এই ছেলে শয়তান কান্তির শয়তান ছেলে, যে ভবিষ্যতে পুরো গ্রাম ধ্বংস করে দিবে। সাথে সাথেই সব ভুলে যেই না কুট্টানকে মেরে ফেলতেই যাবে, তখনই একটা তীর তার পিঠ ভেদ করে গলা চিরে দেয়, আর সে সেখানেই ছটফট করতে থাকে। আসলে এই তীরটা লীলা মেরেছে। কুট্টানের মধ্যে এখনো শয়তান পুরোপুরি ভর করেনি, তাই সে তার বাবার এমন মৃত্যু দেখে কান্না করতে থাকে। লীলা দৌড়ে রাজাতের কাছে এসে ক্ষমা চেয়ে বলে, ও আমাদের ছেলে হোক বা না হোক, আমি একজন মা, আমি জানি ও একটা রাক্ষস, তবুও ও রাক্ষস হোক বা মানুষ, আমি ওকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব। আর এভাবেই এই বাড়িতে আজীবন শয়তানের রাজত্ব চলতে থাকে। লীলা এখন কুট্টানের জন্য শিকার করে কাঁচা মাংস আর মদের ব্যবস্থা করে। লীলা খাবার রাখতেই দেখা যায় কুট্টানের মাথা থেকে ছোট্ট শিং বের হয়েছে। তার চুল এখন অনেকটাই সাদা, আর চোখ একদম কান্তির মতো বড় বড় মায়াবী আর নীল। অর্থাৎ কুট্টান এখন পুরোপুরি শয়তানের রূপ নিয়েছে। তাহলে ভবিষ্যতে কি কুট্টান তার মা কান্তির মতো পুরো গ্রামকে ধ্বংস করে দিবে? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।